বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুপুর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। এবং জেলা প্রশাসনের মঙ্গলপঞ্জি অনুযায়ী আজ থেকে রাজশাহীতে শুরু হলো আম পড়া, চাষিদের মধ্যে উচ্ছ্বাস। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন গেট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। এর ফলে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়েছেন। ইশাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর ব্যানারে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকর ছেলে। পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে এখনও অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ৩ দফা দাবি আদায়ে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লংমার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। তখন থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। আজ সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। এদিকে গতকাল রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলা অবস্থায় তাকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা কাকরাইলে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে ভার্চুয়ালি সংযুক্ত করে নিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন। জি ইমরান হোসাইন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে জানতে চাই যে আজও তো আন্দোলন চলছে এবং এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি, আমাদেরকে একটু জানাবেন। এখন আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে গতকালকে শিক্ষক শিক্ষার্থীদের উপরে যে নির্বিচারে আক্রমণ চালানো হয়েছে এবং তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, সেই প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা তাদের এই বিচারের দাবিতে এখনো আন্দোলন চলমান। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে এখানে এসেছে, কোনো লুটপাট কিংবা কাউকে আক্রমণ করার জন্য এখানে আসেনি। শিক্ষার্থীদের অধিকার না হওয়া আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে এবং এটি এখনো চলমান। সকাল থেকে শিক্ষার্থীরা বাসে করে কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং তারা আন্দোলনকে আরো বেগবান করতে দলে দলে যোগ দিচ্ছে এবং সেটি এখনো চলমান। এই হচ্ছে যে সর্বশেষ অবস্থা। কিন্তু এই যে শিক্ষার্থীদের উপরে এই যে আপনার আক্রমণ চালানো হলো, এটি কেন? আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শতাধিক শিক্ষক শিক্ষার্থী আহত হলো গতকালকে, কয়েকজন সাংবাদিক আহত হলো, 2 জন সাংবাদিক এখনো হাসপাতালে ভর্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন, সে প্রচন্ড পরিমাণ মার খেয়েছে, প্রচন্ড পরিমাণ টিয়ার গ্যাসের কারণে তার লাঞ্চে ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুবর্ণ আসাইফ ভাই, সে হাসপাতালে ভর্তি। জনাব ইমরান, আপনার কাছে আমি আরো জানতে চাই যে যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে মানে কোনো
মন্তব্য আছে কিনা, তাদের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? যারা আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, কিন্তু এই যে যারা পুলিশের টিয়ার শেলে লাঠিচার্জে আহত হলো, তাদের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? তাদের বিচারের দাবিতে সরকার তো কথা বলছে না। স্বয়ং উপদেষ্টা মাহফুজ আলম মতো শিক্ষক শিক্ষার্থীদের উপরে যে হামলা চালানো হলো, এ ব্যাপারে তো কোনো কথা বলেনি। তার উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরো পরিবার, শিক্ষক সমিতি সহ সবাই দুঃখ প্রকাশ করেছে। জি, ইমরান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন এত সময় আমাদের সাথে যুক্ত ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম শামের মৃত্যুতে আজ শোক দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে বেলা 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে। গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে শামের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান শাম্য। এ ঘটনায় বুধবার গ্রেপ্তার হওয়া 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজশাহীর সুমিষ্ট আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। জেলা প্রশাসনের বঙ্গপঞ্জি অনুযায়ী আজ চলতি মৌসুমের গুটি জাতের পাকা আম বাজারে মিলবে। মূলত আজ থেকে রাজশাহীর আমের কারবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবছর রাজশাহীতে 1,695 কোটি 85 লাখ টাকার বেশি আমের বাণিজ্য আশা করা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীর আম চাষি ও বাগানিরা গাছে গাছে গুটি জাতের আম পাড়ার প্রস্তুতি নিয়েছেন। ব্যবসায়ীরাও হাঁকডাক শুরু করবেন আজ থেকে। রাজশাহীর আম চাষিরা বলছেন, কদিন ধরে গাছে গাছে গুটি জাতের আমে পাক ধরেছে, তবে প্রশাসনের নির্দেশনার কারণে আম পাড়া সম্ভব হয়নি। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে পর্যায়ে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বারুল আলম শান্ত। শান্ত, আমাকে শুনতে পাচ্ছেন? শান্ত, আম পাড়াতে শুরু হলো, বাগানীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বিষমুক্ত পরিপক্ক আম নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এবারও রাজশাহী জেলা প্রশাসন আম নামানো দিনক্ষণ ঠিক করে দিয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজ থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী আমের আনুষ্ঠানিকভাবে বেচাকেনা। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী জেলা প্রশাসন কিন্তু গত কয়েক বছর ধরেই পরিপক্ক আম নিশ্চিত করতে তারা ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করছে, যার সূত্র ধরেই কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন রাজশাহীর আম চাষি ও ব্যবসায়ীরা। এরপরেই কিন্তু জাত ভেদে রাজশাহীর বাজারে আসতে শুরু করবে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে গুটি জাতের আম আজ 15 মে আজ থেকে শুরু হচ্ছে এবং এর পরবর্তীতে আসবে গোপালভোগ 20 মে, রানী পছন্দ এবং লক্ষণভোগ আগামী 25 মে এবং খিরসাপাত 30 মে, ব্যানানা এবং ল্যাংড়া যে আমটি রয়েছে সেটি আসবে 10 জুন। এরপরে আমরুপালি এবং ফজলি যে আমটি রয়েছে সেটি কিন্তু 15 জুন থেকে রাজশাহীতে পাওয়া যাবে। এরপরে বাড়ি 4 5 জুলাই এবং আশিনা আম আসবে 10 জুলাই থেকে রাজশাহীর বাজারে পাওয়া যাবে। তবে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু রাজশাহীর আম চাষি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে এবার যেহেতু রাজশাহীতে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি রয়েছে, সে কারণে আমের উৎপাদন ভালো হলেও আমের যে সাইজ সেটি কিন্তু তুলনামূলক ছোট রয়েছে, ফলে তারা আমের যে বাজার সেটি কিন্তু তুলনামূলক কম হওয়ার আশঙ্কা করছেন। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীতে এবার 19,603 হেক্টর জমির আম বাগানে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 1,600 কোটি টাকা। তো এই ছিল আমার কাছে রাজশাহীর আম নিয়ে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহীর আমপাড়ার খবরটি আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বারুল আলম শান্ত। এ পর্যায়ে থাকছে সারা বাংলার খবর।
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছে। রাত 10:30টায় সিটি পার্ক গেটের সামনে ঘটনা ঘটে। সে নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে ও স্বপনের বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকজন যুবকের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের বড় বোন বলেন, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহাদাত চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বেই হত্যাকাণ্ড হতে পারে। হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 3 হুইলার, ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। নিয়মকানুনের তোয়াক্কা না করে মহাসড়কে এসব যানবাহন, এতে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ময়মনসিংহ থেকে তাসনিমা রত্নার রিপোর্টে জানাচ্ছেন রাশিদ আকুন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়াভাবে চলছে অবৈধ 3 হুইলার যানবাহন। ফলে সড়কে যানজটের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 265 জন। শুধু গত মার্চ মাসেই 15টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 29 জনের, আহত আরও অনেকে। স্থানীয়রা বলছেন, নসিমন, করিমন ইঞ্জিন চালিত ভ্যান মাহেন্দ্রার কারণে ঘটছে এসব দুর্ঘটনা। কিছুই বোঝে না, দেখেছে এদের কাছে গাড়ি দেওয়া বলে দিচ্ছে ড্রাইভারে। এর জন্য দায়ী মালিক কর্তৃপক্ষ। লাইসেন্স যাচাই করে আপনার তাদের গাড়ি দিলে তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না, যদি আপনি পাকো ড্রাইভারের কাছে গাড়ি হস্তান্তর করছে। অটো চালক এদের তো এই ধরনের প্রশিক্ষণ নাই, ওদেরকে দেখা গেছে প্রশিক্ষণের ব্যবস্থা করে পরে রুটের চালু গাড়ি চললে তাহলে দেখা গেছে সুবিধা হয়। আর যথাযথ পার্কিং এর জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে মূলত দুর্ঘটনা বেশি। লাইসেন্স তো গাড়ি চালান হেল্পাররা, ড্রাইভাররা তো গাড়ি চালায় না, বড় গাড়ির সাথে পাল্লা দিতে যায় না, শিখে ড্রাইভিং করতে আসে, কত অনেকে ড্রাইভিং লাইসেন্স নাই, এটা একটা ইস্যু। বিআরটিএ কর্মকর্তা বলছেন, অবৈধ 3 হুইলার যানবাহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা। নসিমন, করিমন, ভটভটি যেগুলো আনরেজিস্টার্ড গাড়ি, অবৈধ যেগুলো যানবাহন, এগুলোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। শুধু কথায় নয়, সড়ক দুর্ঘটনা রোধে, অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। রাশিদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও। ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ, মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। কাকরাইলে অবস্থান নিয়ে জবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, মাহফুজ আলমকে বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দুপুর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। এবং জেলা প্রশাসনের মঙ্গপঞ্জি অনুযায়ী আজ থেকে রাজশাহীতে শুরু হলো আম পড়া, চাষিদের মধ্যে উচ্ছ্বাস। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।